গুড মর্নিং। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের উদ্যোগে যে ফিজিক্সের ভিডিওগুলো আপলোডিং চলছে, আমরা তার একটা ভিডিও আজকে নিয়ে এলাম। এই ভিডিওটা মূলত রে অপটিক্সের ফার্স্ট চ্যাপ্টার, স্ফেরিক্যাল মিরর্স। স্ফেরিক্যাল মিরর্স বা বক্রতল, বক্রতল বলতে অবতল উত্তল দর্পণকে বোঝায়। এইচএস এর সিলেবাসে, সেমিস্টার 4 এর সিলেবাসে অবতল উত্তল দর্পণের ডিটেলিংটা আছে, তার উপর নিউমেরিক্যালস, ইউভিএফ রিলেশন, এই সমস্ত আছে। এর একটা পোর্শন ক্লাস 10 এর সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে থাকে, যেখানে ডায়াগ্রামগুলো কিভাবে ইমেজ ফরমেশন হচ্ছে তার কিছু ছবি থাকে এবং অল্প কিছু ডেফিনেশনসও থাকে। সেই পার্টটাও আমরা ব্রিফলি কভার করব আজকে। তো স্ফেরিক্যাল মিরর্স আজকের ফার্স্ট পার্ট। এই স্ফেরিক্যাল মিরর্স চ্যাপ্টারের মূল যে জিনিসগুলো আমরা জানি সেইগুলো দিয়ে শুরু করব। স্ফেরিক্যাল মিরর্স কি? তো শুরু করছি। ফার্স্ট টপিক, টার্মস এন্ড ডেফিনেশনস। স্ফেরিক্যাল মিরর্স কি সেইটা সম্পর্কে আগে একটু অল্প করে মনে করি, রিভাইজ করি ক্লাস 10-এ পড়া বিষয়টা। স্ফেরিক্যাল মিরর্স বলতে বক্রতল, বক্রতল বলতে মূলত একটা সার্কুলার বা স্ফেরিক্যাল গ্লাস পার্ট যদি নিই, বৃত্তাকার একটা গোলক, স্ফিয়ার, তার রেডিয়াস যদি আর হয়, তার একটা পোর্শন যদি বাইরের দিকে সিলভারিং করা থাকে, অমসৃণ করা থাকে, আলো যদি ভেতর থেকে এসে পড়ে, আমি একটা কাঁচের গোলক নিয়েছি, গ্লাস স্ফিয়ার, তার একটা পোর্শনকে কেটে তুলে নেওয়া হলো, সেই অংশটার বাইরের দিকটা যদি সিলভারিং করা থাকে, ভেতরে যদি লাইট রেজ এসে পড়ে, তাহলে সেটাকে আমরা কনকেভ, বাংলায় অবতল, দর্পণ, বোতল, দর্পণ বলা হয়। আর যদি এই কার্ভ সারফেসের মানে এই গোলকটার একটা পোর্শনকে কেটে নিয়ে, এরকম একটা পোর্শনকে কেটে নিয়ে তার ভেতরটা যদি সিলভারিং করা হয়, অমসৃণ করা হয়, আলো বাইরের থেকে এসে প্রতিফলিত হয়, তাহলে তাকে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ বলে। এই বিষয়গুলো ক্লাস 10-এ ছিল। আমরা সরাসরি চলে যাব এর কয়েকটা ডেফিনেশনস এবং এর সেই ডেফিনেশন গুলোকে নিয়ে তাদের মধ্যে রিলেশনস। ডেফিনেশন গুলো ক্লাস 10-এ পড়েছো, সেই জিনিসগুলোর সঙ্গে বাড়তি কয়েকটা ব্যাপার থাকবে। একদম প্রথম যে ডেফিনেশনটা আসবো সেটা হলো সেন্টার অফ কার্ভেচার, বাংলায় বক্রতা কেন্দ্র, যাকে সি দিয়ে মূলত দেখানো হয়। এখন এই বক্রতা কেন্দ্র বা সিটা কি? যেহেতু কনকেভ বা কনভেক্স, উত্তল বা অবতল, যে মিররই হোক না কেন, সেটা একটা গোলকের অংশ, পার্ট অফ এ স্ফিয়ার, যার একটা সেন্টার আছে, তাহলে সেই মিররটা যে গোলকের অংশ, এই যদি মিরর হয়, এটা যদি একটা কনকেভ বা অবতল দর্পণ হয়, তাহলে সেই অবতল দর্পণটা যে গোলকের অংশ, তার সেন্টার কে বলা হবে বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। যদি এটা সেন্টার হয়, তাহলে এই সেন্টার থেকে যতগুলো রশ্মি, যতগুলো দাগ, যতগুলো স্ট্রেট লাইন আমি মিররের ওপর টানবো, প্রত্যেকটাই তার রেডিয়াসকে বোঝাবে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, সেন্টার থেকে পেরিমিটার পর্যন্ত, পরিধি পর্যন্ত যতগুলো দাগ টানা হচ্ছে, সবকটাই তার রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। দর্পণের ঠিক মধ্যবিন্দু, মিডল পয়েন্টের নাম দিলাম ও, মিডল পয়েন্টটাকে বলে পোল। তাহলে সিটা হলো বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, আর ওটা হলো পোল। ও থেকে সি, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ, আর রেডিয়াস অফ কার্ভেচার, এবার এই রেডিয়াস অফ কার্ভেচার আর যে কোনো হতে পারে, অসংখ্য টানতে পারি, কিন্তু ও আর সি কে কানেক্ট করলে এই যে স্ট্রেট লাইনটা পেলাম,
এই স্ট্রেট লাইনটাকে যদি আমি সামনের দিকে পিছন দিকে একটু করে বাড়িয়ে দিই, এক্সটেন্ড করি, তাহলে সেই রেখাটাকে, সেই স্ট্রেট লাইনটাকে বলা হবে অ্যাক্সিস। প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস অথবা অ্যাক্সিস। তো তিনটে ডেফিনেশন, এই ডেফিনেশনগুলো আর লিখছি না, এগুলো ডেফিনেশনস লিখতে দেওয়ার এইচএসে এখন আর স্কোপ সেরকম নেই, এগুলো মূলত ক্লাস 10 এর বিষয়। তো ডেফিনেশনস গুলো লিখছি না, জাস্ট একবার টার্মগুলোকে রিভাইজ করে নিলাম। অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, পোল, রেডিয়াস অফ কার্ভেচার। এরপর চলে যাব ফোকাস, পরের বিষয় ফোকাস। ফোকাস বলতে মুখ্য ফোকাস, বা বাংলাতে ফোকাসকে ফোকাসই বলে, আলাদা করে কোনো টার্ম ইউজ হয় না। তাহলে আমাদের সেকেন্ড পার্টে যাব, ফোকাস বা প্রিন্সিপাল ফোকাসও বলা যায়, মুখ্য ফোকাস। এখন এই ফোকাস জিনিসটা কি? যখন উত্তল বা অবতল দর্পণ নিয়ে আলোচনা হয়, প্রথমে অবতল দর্পণের কথাই বলবো। এই যদি অবতল দর্পণ হয়, মধ্যবিন্দুটাকে পুল বলে, কোথাও একটা সেন্টার আছে সি, বক্রতা কেন্দ্র অথবা সেন্টার অফ কার্ভেচার বলে। এটা যেহেতু অবতল দর্পণ, বাইরের দিকটা সিলভারিং করা আছে। যদি এর উপর সমান্তরাল রশ্মি এসে পড়ে, প্যারালাল রেজ, সমান্তরাল রশ্মি এসে পড়ে, সমান্তরাল বলতে প্রধান অক্ষের সমান্তরাল, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল, তাহলে তারা অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে এসে মিট করে, একটা পয়েন্ট দিয়ে যায়। সেই যে পয়েন্ট যেখানে তারা একে অন্যের সঙ্গে মিট করছে, তাকে আমরা বলি মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। এখন এখানে দুটো কথা বলার আছে। এই ছবিটাতে আমরা দেখলাম যে rays parallel to axis meet at a point on the axis called focus. এই O থেকে F পর্যন্ত ডিস্টেন্সটাকে, O থেকে F পর্যন্ত ডিস্টেন্সটাকে ফোকাল লেন্থ বলা যাবে। এই ডিস্টেন্সটা ফোকাল লেন্থ F। মানে এইখানে দুটো কথা বলতে হবে। প্রথমত হচ্ছে অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই হোক, তার অ্যাক্সিসের কাছাকাছি যদি রশ্মিগুলো থাকে, রেজ, প্যারালাল রেজ গুলো যদি অ্যাক্সিসের কাছাকাছি থাকে, জাস্ট লাইক দিস, তাহলে তাদেরকে আমরা বলবো প্যারা অ্যাক্সিয়াল রেজ। প্যারা অ্যাক্সিয়াল রেজ, রেজ ক্লোজ টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষের কাছাকাছি যে সমস্ত রশ্মি। আর যদি দূরের দিকে থাকে, ধারের দিকে, দর্পণের প্রান্তের দিকে, তখন তাদেরকে বলবো মার্জিনাল রেজ। মার্জিনাল রেজ। তাহলে প্যারা অ্যাক্সিয়াল রেজ থাকবে অ্যাক্সিসের কাছে, মার্জিনাল রেজ থাকবে প্রান্তের দিকে, মার্জিনের দিকে। খাতায় মার্জিন যেরকম ধারের দিকে থাকে, ওরকম মার্জিনাল রেজ থাকবে একদম ধারের দিকে। তো এদের মধ্যে তফাৎটা কি? যদি এই দুটো রেখেই প্রতিফলিত হওয়ার পরে অংশটা আমি দেখি, প্রতিফলিত হলো, এটাও প্রতিফলিত হলো, রিফ্লেক্টেড রে দুটো যখন পাস করবে, মার্জিনাল রে আর প্যারা অ্যাক্সিয়াল রে, তখন তারা যে অ্যাঙ্গেল তৈরি করবে অ্যাক্সিসের সঙ্গে, অক্ষের সঙ্গে যে কোণ সৃষ্টি করবে, সেই কোণটা প্যারা অ্যাক্সিয়াল রের বেলায় কম হবে আর মার্জিনাল রের বেলায় বেশি হবে। তো আলফা ইজ গ্রেটার দেন থিটা। তাহলে প্যারা অ্যাক্সিয়াল রে আর মার্জিনাল রের মধ্যে প্রধান ডিফারেন্স, তারা যখন রিফ্লেক্টেড হওয়ার পর, প্রতিফলিত হওয়ার পর অক্ষের ওপর কোনো বিন্দুতে ছেদ করে, তখন সেই ছেদ বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটা প্যারা অ্যাক্সিয়াল রের বেলায় কম, মার্জিনাল রের বেলায় বেশি। আপাতত এইটুকু আমরা শিখে রাখলাম, একটু বাদে এটার কাজ দেখব। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমরা যা আলোচনা করব, যা কিছু ডিসকাশন হবে এই ছবি আঁকার বেলায় বা রিলেশন এস্টাবলিশ করার বেলায়, সবটাই প্যারা অ্যাক্সিয়াল রে নিয়ে করবো, মার্জিনাল রেজদের জন্য করব না। সেটার কারণটা একটু বাদেই বোঝা যাবে। আচ্ছা, তাহলে মুখ্য ফোকাসের ডেফিনেশনটা হলো। এবার এর রিলেশনটা একটু দেখব। আচ্ছা, ফোকাস, ফোকাসের ডিসকাশনটাই চলুক। আচ্ছা,
ফোকাস। অবতল দর্পণের বেলায় প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্যারা অ্যাক্সিয়াল রেজ রিফ্লেকশনের পরে যে পয়েন্টে মিট করবে তাকে মুখ্য ফোকাস বলা হচ্ছে। এটা কনভেক্স মিরর। যদি উত্তল দর্পণ হতো, পাশাপাশি ডায়াগ্রামটা এখানে, উত্তল দর্পণ হলে ভেতরটা সিলভারিং করা থাকে, রেজ প্যারালাল টু অ্যাক্সিস বাইরে এসে পড়ে জাস্ট লাইক দিস। তারপর তারা রিফ্লেক্টেড হওয়ার পরে এমন ভাবে ছিটকে যায় যেন মনে হয় একটা পয়েন্ট থেকে আসছে, সেই পয়েন্টটাকে ফোকাস বলে। প্যারাঅ্যাক্সিয়াল মার্জিনাল যে দুটো রেজের ব্যাপারে এক্ষুনি শিখলাম, যদি মার্জিনাল হয় আর প্যারাঅ্যাক্সিয়াল হয় তাহলে সমস্যাটা কি হবে? সমস্যা যেটা হবে সেটা হচ্ছে, যদি অবতল দর্পণ হয় এটাকে দর্পণের একটা ত্রুটি, ডিফেক্ট বলে। যদি মার্জিনাল রে আর প্যারাঅ্যাক্সিয়াল রে একসাথে নেওয়া হয় তাহলে মার্জিনাল রেজ গুলো মিট করে আর প্যারাঅ্যাক্সিয়াল রেজ গুলো মিট করে আলাদা পয়েন্টে। অর্থাৎ ফোকাস একটা কোনো নির্দিষ্ট বিন্দু হয় না, ফোকাসটা স্প্রেড করে যাবে এতটা জায়গা জুড়ে। অর্থাৎ ফোকাস যেটা হওয়া উচিত একটা পার্টিকুলার পয়েন্ট অন দ্য অ্যাক্সিস, সেটা দুরকম রশ্মি নিলে, মার্জিনাল আর প্যারাঅ্যাক্সিয়াল দুরকম রশ্মি নিলে তারা আলাদা আলাদা জায়গায় মিট করবে, ফলে ফোকাসটা স্প্রেড করে যাবে অনেকটা জায়গা জুড়ে। এটা একটা সমস্যা। সেই কারণে আমরা সবসময় প্যারাঅ্যাক্সিয়াল রেজ দিয়ে নিয়েই কাজ করব, মার্জিনাল রেজ দিয়ে নিয়ে করব না। এটা মিররের একটা ডিফেক্ট। এই ডিফেক্টে যাতে না আসে এই জন্য মার্জিনাল রেজ গুলোকে বাদ দিয়ে দেবো, সারাক্ষণ প্যারাঅ্যাক্সিয়াল রেজ নিয়ে এগোবো। এর প্যারাঅ্যাক্সিয়াল রেজ দেওয়ার আরেকটা কারণও একটু বাদে বোঝা যাবে। আচ্ছা, ফোকাসের ডেফিনিশনে ফিরে আসি। তাহলে ও থেকে এফ ডিস্টেন্সটাকে মুখ্য ফোকাস বলে, এখানেও ও থেকে এফ। এবার এফ এর এই যে এফ এর যে লেন্থ, মানে ফোকাল লেন্থের সঙ্গে সেন্টার অফ কার্ভেচারের রিলেশনটা কি? রিলেশন বিটুইন এফ অ্যান্ড আর, ফোকাল লেন্থের সঙ্গে রেডিয়াস অফ কার্ভেচারের রিলেশনটা কি? রিলেশনটা মূলত এইটা। ছবিটা একটু বড় করে আঁকছি, দর্পণটা একটু বড় করে নিচ্ছি যাতে ডায়াগ্রামটা বুঝতে সুবিধা হয়। কিন্তু এখানে যে রেজগুলো নেব সেগুলো সব প্যারাঅ্যাক্সিয়াল ধরে নিয়েই কাজ করব। এবার এই একটা রশ্মি এসে পড়লো, প্যারাঅ্যাক্সিয়াল না হলে কি হবে সেটাও এই ডায়াগ্রাম থেকে ক্লিয়ারলি বোঝা যাবে। আলোক রশ্মি যখন দর্পণের উপর এসে পড়ে তখন রিফ্লেকশন হবে, প্রতিফলন তো হবেই। প্রতিফলনের যে নিয়ম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আই ইকুয়াল টু আর, সেটা তো এক্ষেত্রেও চলবে, ভ্যালিড। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বোঝার জন্য যে পয়েন্টে আলো এসে পড়ে সেখানে একটা পারপেন্ডিকুলার টানতে হয়। পারপেন্ডিকুলার টানবো কি করে? এটা তো কার্ভ লাইন, দর্পণ তো কার্ভ লাইন। তাহলে পারপেন্ডিকুলার টানার জন্য আমাকে এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। সরি, এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলারটা ড্র করব। যে পয়েন্টে আলো এসে পড়লো সেখানে একটা স্পর্শক আঁকবো, স্পর্শকের উপর লম্বটা। আমরা জানি যেহেতু দর্পণটা বৃত্তের অংশ, তাই বৃত্তের উপর স্পর্শক টেনে তার উপর লম্ব টানলে সেই লম্বটা সোজা বৃত্তের কেন্দ্রে গিয়ে মেলে। তাহলে এটা হবে সেন্টার অফ কার্ভেচার। লক্ষ্য করো, যে পয়েন্টে আলো এসে পড়েছে সেই পয়েন্টটাকে সেন্টার অফ কার্ভেচারের সঙ্গে জুড়লে যে স্ট্রেট লাইনটা পাচ্ছি সেটাই কিন্তু ওই বিন্দুতে প্রতিফলনের সময় যে লম্ব টানার দরকার সেই লম্ব, অর্থাৎ এই রেখাটা স্পর্শকের উপর লম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আই। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হয়। তাহলে প্রতিফলিত রশ্মি এরম কোনো একটা দিকে যাবে, এই অ্যাঙ্গেলটা হবে আর। ঠিক আছে, এখন আই আর আর ইকুয়াল, তাহলে আই এবং আর ইকুয়াল। এবার ছবিতে ফিরে আসি। এই পি এপি রশ্মিটা
যেহেতু ওসির সঙ্গে প্যারালাল, এপি আর ওসি যেহেতু প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটাও আই হবে, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা এফ যদি নাম দিই, এফ পি সি ট্রায়াঙ্গেলটাতে এফ পি আর এফ সি বাহু দুটো সমান। কেন সমান? কারণ আর এবং আই ইকুয়াল। আমি একদম সংক্ষেপে বলছি, এই প্রুফটা ক্লাস 10-এ ছিল, যেহেতু একটা নতুন জিনিস আসবে সেইটার জন্য রিপিট করছি। আর এবং আই ইকুয়াল, যেহেতু আর এবং আই ইকুয়াল, তাহলে এফ পি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার দুটো বাহু সমান হয়, এফ পি আর এফ সি ইকুয়াল। এফ পি আর এফ সি যেহেতু ইকুয়াল, তাহলে আমার উদ্দেশ্য ও এফটাকে বার করা, ফোকাল লেন্থটাকে ক্যালকুলেট করা। কি করে করব? এখন ও এফটা হলো ফোকাল লেন্থ। ও এফটা ক্যালকুলেট করবো কি করে? এটাই এফ, এটি আমরা বার করতে চাইছি। ও এফ বার করার জন্য দুভাবে কাজটা করা যায়। ক্লাস 10-এ যেটা শিখেছো সেটা হচ্ছে পি আর ও পয়েন্টটা যদি খুব কাছাকাছি হয়, তাহলে এফ পিটা প্রায় এফ ওর সঙ্গে সমান। পি আর ও যদি কাছাকাছি হয়, কথাটা খেয়াল করো, পি আর ও কাছাকাছি হওয়া মানেই রশ্মিটা কিন্তু অক্ষের কাছাকাছি চলে এলো, তাহলে পি আর ও কাছাকাছি হবে কি করে? রশ্মি যদি কাছাকাছি আসে তখন তাকে তো প্যারাঅ্যাক্সিয়াল রেজ বলে। আমি তো আগেই বলেছি প্যারাঅ্যাক্সিয়াল রেজের জন্যই রিলেশনগুলো ভ্যালিড। সুতরাং ক্লাস 10-এ যা শিখেছি, পি বিন্দুটা যদি ও এর কাছাকাছি চলে আসে, পি আর ও যদি কাছাকাছি থাকে, তাহলে এফ পি প্রায় সমান এফ ও। এফ পি প্রায় সমান এফ ও। ইফ পি অ্যান্ড ও আর ক্লোজ। পি আর ও কখন ক্লোজ হবে? যদি প্যারাঅ্যাক্সিয়াল রেজ দিই। মার্জিনাল রেজ দিলে পি আর ও কাছাকাছি হবে না। তো এফ পিটা এফ ওর সঙ্গে সমান হয়ে গেলে এফ পিটা এফ সির সঙ্গেও সমান, তার মানে এফ ওটা এফ সির সঙ্গে ইকুয়াল, তার মানে ও হচ্ছে এই এফ হচ্ছে ওসির মধ্যবিন্দু, অর্থাৎ ফোকাস থাকে বক্রতা ব্যাসার্ধ যা হয় তার ঠিক মধ্যবিন্দুতে, তাহলে এফটা হয় আর বাই 2। এই ব্যাপারটা ক্লাস 10-এ হয়ে গেছে। আচ্ছা, এবার প্যারাঅ্যাক্সিয়াল মার্জিনাল এই দুরকম রশ্মির ব্যাপারে আলাদা করে পার্থক্য না করে যদি আমি ইন জেনারেল দেখি, ও এফটা বার করতে হবে। পি আরও কাছাকাছি কিনা আমি জানি না, পি আরও কাছাকাছি কিনা জানি না, তখন কি হবে? তখন একটা জেনারেল রিলেশন আসবে, সেই রিলেশনটার দিকে যাব। ইফ পি অ্যান্ড ও আর নট ক্লোজ, তখন কি হবে? ছবিটা ফলো করো, বড় করেই আঁকছি একটু, লিখে গেল। এই একটা রে নিলাম, মার্জিনাল না প্যারাঅ্যাক্সিয়াল আলাদা করে কিচ্ছু বলিনি। রশ্মিটা এসে পি বিন্দুতে পড়েছে, প্রতিফলিত হয়ে একটা পয়েন্টে মিট করেছে, এটাকে এফ বলছি, সি এরকম কোনো একটা জায়গায় আছে। এবার এই অ্যাঙ্গেলগুলো, এটা থিটা, এটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, এই ব্যাপারগুলো একটু আগে বললাম। এখন ও এফ যদি বার করতে হয়, ও এফটা বার করবো কি করে? ও সি থেকে এফ সি কে মাইনাস করে করা যেতে পারে। ও সি মাইনাস এফ সি ইকুয়াল টু এফ। ও সিটা কত? ও সিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, তাহলে আর মাইনাস এফ সি। নাও হোয়াট অ্যাবাউট এফ সি? এফ সি কি করে বার করবো? ছবিতে এফ পি আর এফ সি বাহু দুটো সমান, এটা অলরেডি বুঝে গেছি। এবার এফ পি আর এফ সি বাহু দুটো যদি সমান হয়, এফ থেকে আমি যদি পিসির ওপর একটা লম্ব টানি, এটা যদি পারপেন্ডিকুলার হয়, লম্বটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই লম্বর যে লোয়েস্ট পয়েন্ট তার নাম দিলাম ডি। এবার এটা যদি এক্স হয়, তাহলে এফ সিটাও এক্স, এফ পি এক্স হলে এফ সিটাও এক্স। ডায়াগ্রাম থেকে ভালো করে হয়ে যাবে, ডায়াগ্রামটা একটু ভালো করে খেয়াল কর। এফ সি আর এফ পিটা সমান, আমি ধরে নিলাম দুটোই এক্স।
ওটা যদি এক্স হয়, এফ থেকে যদি ডি এর উপর এফসির উপর একটা লম্ব টানি পিসির উপর, তাহলে এই লম্বটা ডিটা পিসি বাহুটাকে দুটো সমান অংশে ভাগ করে, অর্থাৎ পিডি ইকুয়াল টু ডিসি। ওয়াই? কেন? ত্রিভুজটা খেয়াল করো, এফ পি সি ত্রিভুজটা দিকে তাকাও। এফ পি সি, এফ থেকে পিসির ওপর একটা লম্ব টানা হয়েছে এরকম, লম্বের পাদবিন্দুর নাম দেওয়া হয়েছে ডি। ডি অ্যাঙ্গেল দুটো, বেস অ্যাঙ্গেল দুটোই থিটা, এটাও থিটা, এটাও থিটা। এই বাহু দুটো সমান, এটাও এক্স, এটাও এক্স। তাহলে পিথাগোরাস কাজে লাগিয়ে আমি বলতে পারি, লম্বটার লেন্থ যদি ওয়াই হয়, পিথাগোরাস কাজে লাগিয়ে আমি বলতে পারি এটা যেহেতু পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, তাহলে পিডি বাহুটার দৈর্ঘ্য কত হবে? √x² - y²। ডিসি বাহুটার দৈর্ঘ্য কত হবে? √x² - y²। তার মানে পিডি আর ডিসি ইকুয়াল। ঠিক সেম জিনিসটা এইখানে রয়েছে, ছবিটা বেঁকানো রয়েছে তাই আমি সোজা করে একে দেখিয়ে দিলাম, পিডি ইকুয়াল টু ডিসি। বেশ, এবার সেই পিডিটা কত বা ডিসিটাই বা কত সেটা যদি জানার দরকার, পিডি বা ডিসিটা কত সেটা যদি জানার দরকার হয় কি করে করব? দেখো, ডিসিটা হচ্ছে আর পিডিটা হচ্ছে সমান। পুরোটা কত? পুরো পিসি, আর পুরো পিসিটা তো ব্যাসার্ধ আর, তাহলে ডিসিটা হবে তার অর্ধেক, r/2। ফাইন, r/2। তাহলে এক্স এর সঙ্গে r/2 রিলেশন কি? এফ ডিসি ত্রিভুজটার দিকে তাকাও, এফ ডিসি ত্রিভুজটার দিকে। ডিসিটা কত আমরা জেনে গেছি, ডিসিটা x² - y² নয়, r/2। তাহলে এক্স এর সঙ্গে r/2 রিলেশন কি? এই ছবি থেকে বলতে পারি ডিসি বাই এফসি ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু cos θ। তাহলে এফসিটা হবে ডিসি বাই cos θ। ডিসি হচ্ছে r/2 cos θ। ব্যাস হয়ে গেল, এফসি পেয়ে গেলাম। তাহলে ও এফ বার করার আর কোনো সমস্যা নেই, ও এফ মানে ফোকাল লেন্থ হবে r - r/2 cos θ। এইবার প্যারাঅ্যাক্সিয়াল মার্জিনাল রেজের দিকে তাকাবো। যদি পি বিন্দুটা নিচের দিকে থাকে, ইফ রে ইজ প্যারাঅ্যাক্সিয়াল, প্যারাঅ্যাক্সিয়াল রে হলে কি হবে? প্যারাঅ্যাক্সিয়াল রে হলে পি বিন্দুটা যেই নিচের দিকে যাবে, পি বিন্দুটা যদি এক মার্জিনের দিকে এবারে ও এর দিকে চলে আসে, তাহলে অ্যাঙ্গেল থিটা ছোট হয়ে যাবে, দেন থিটা উইল বি স্মল। ভালো কথা, থিটা যদি স্মল হয় তাহলে কি হবে? ইফ থিটা ইজ স্মল then we can say cos theta almost equal to 1। আমরা জানি থিটা ছোট হলে sin theta থিটা হয়, cos theta 1 হয়, তাহলে cos theta 1 হয়ে যাবে, almost equal to 1। তাহলে এই রিলেশনটা কেমন দাঁড়াবে প্যারাঅ্যাক্সিয়াল রেজের বেলা? f ইকুয়াল টু তখন হবে r - r/2, দ্যাট মিনস r/2। তাহলে এইভাবেও ফোকাল লেন্থ আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে রিলেশনটাকে এস্টাবলিশ করা যায়। এই জিনিসটা সেনগেজের বইতে পাওয়া যায়। আমি যে নর্মাল টেক্সট বইগুলো চলে তার মধ্যে এই আলোচনাটা আমি দেখিনি, থাকতে পারে কোনো বইতে, সেনগেজের বইতে পাওয়া যায়, সেনগেজ পাবলিকেশন। আচ্ছা, এফ ইকুয়াল টু তাহলে r/2 এস্টাবলিশ করা গেল। তো দেখলাম যে প্যারাঅ্যাক্সিয়াল রেজ যদি না হয়, এই রিলেশনটা ফার মোর ইম্পর্টেন্ট উপরেরটা, কারণ এই রিলেশনটা ইন জেনারেল সবার ক্ষেত্রে ভ্যালি, প্যারাঅ্যাক্সিয়াল মার্জিনাল সবার ক্ষেত্রে। থিটার অ্যাঙ্গেলটা বলে দিলেই কাজ হয়ে গেল। কিন্তু যদি থিটাটা না বলে, মানে আমি যদি ধরে নিই যে প্যারাঅ্যাক্সিয়াল রেজ, তাহলে কোনো সমস্যাই নেই, থিটাটার সঙ্গে সঙ্গে স্মল হয়ে গেল, রিলেশনটা ছোট হয়ে গিয়ে এফ ইজ ইকুয়াল টু r/2 হয়ে যাচ্ছে। গেল ফোকাল লেন্থের সঙ্গে, তাহলে আমরা সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচারের রিলেশন পেলাম। সো টার্মস অ্যান্ড ডেফিনেশনস পার্টের তাহলে আমাদের
কি কি হলো সামারি? সামারি ফার্স্ট যেটা শিখলাম সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, দুই ফোকাস। সেন্টার অফ কার্ভেচারকে আর দিয়ে, ফোকাসকে এফ দিয়ে দেখানো, এফ ইকুয়াল টু আর বাই 2, এই রিলেশনটা এস্টাবলিশ হয়ে গেল। এটা অবতল দর্পণের ক্ষেত্রে দেখালাম। সিমিলার ক্যালকুলেশনস উত্তল দর্পণের ক্ষেত্রেও করা যেতে পারে। সেক্ষেত্রেও প্যারাঅ্যাক্সিয়াল রে, মার্জিনাল রের ব্যাপার আসবে এবং সেক্ষেত্রেও প্যারাঅ্যাক্সিয়াল রের জন্যই কাজটা করতে হবে। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তাহলে নেক্সট চলে যাব ইমেজ ফরমেশন। আচ্ছা, এই সেকশনটাতে যার যে ছবিগুলো দেখা যাচ্ছে এই ছবিগুলো ক্লাস 10-এ সবকটাই হয়েছে। যেমন বস্তু যদি অসীমে থাকে, ফার্স্ট ডায়াগ্রামটা খেয়াল করা যাক। বস্তু যদি অসীমে থাকে, ইনফাইনাইট, এই সবকটাই এখানে এ বি সি ডি এই ডায়াগ্রামগুলো প্রত্যেকটাই অবতল দর্পণের জন্য, একমাত্র এইটা উত্তল দর্পণের জন্য, কনভেক্স। এই উত্তল দর্পণের ডায়াগ্রামটা একটু বাদে আসছি, তার আগে বাকিগুলো একবার দেখে নাও। এই ছবিগুলো আগে সবই দেখেছো। এখানে অসীমে বস্তু থাকলে সমান্তরাল রশ্মি এসে পড়ে ফোকাসে মিলিত হয়, ফলে প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হয়। প্রথম ছবিটাতে রশ্মিগুলো সব প্রধান অক্ষে সমান্তরাল ভাবে আসছে, সমান্তরাল ভাবে এসে তারা ফোকাসে মিলছে। যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলে এই ডায়াগ্রামটা তখন কেমন হবে? যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল না হয়, রশ্মিগুলো যদি এইভাবে এসে পড়ে অক্ষের সাথে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করে, তখন তারা ফোকাসে মিলবে না। তারা যে পয়েন্টে মিলবে সেই পয়েন্টটা অ্যাক্সিসের উপর তো থাকবে না, সেই পয়েন্টটা থাকবে একটা প্লেন সারফেসের উপর, যে প্লেন সারফেসটাকে ছবিতে এইভাবে দেখানো যায়। এই প্লেন সারফেসটার নাম কি? এই প্লেন সারফেসটা কিরকম দেখতে? না, এই প্লেন সারফেসটা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তোমার হাতের এই পেনটা আর হাতের এই তালুটা, সারফেসটা যদি একটা প্লেন সারফেস ধরে নিই, তাহলে প্রধান অক্ষ প্লেন সারফেসটাকে এরকম পারপেন্ডিকুলার ভাবে কাট করে যায়। যে পয়েন্টে কাট করে, যে পয়েন্টে ছেদ করে, সেই পয়েন্টটা হচ্ছে ফোকাস। এই যে সেই পয়েন্টটা হচ্ছে ফোকাস, এফ। আর বাকি সমস্ত পয়েন্টগুলো এই প্লেনের ওপর আর যত পয়েন্ট আছে তারাও ফোকাস, কিন্তু তারা সবাই সেকেন্ডারি ফোকাস। তাহলে ফোকাস দু রকম হতে পারে, একটা প্রিন্সিপাল ফোকাস যেটা প্রধান অক্ষের উপর থাকে, আর সেকেন্ডারি ফোকাস যেটা এই ফোকাস তলের উপর, প্লেন সারফেসের উপর থাকে। যদি রশ্মিগুলো, অসীম থেকে আসা রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল না হয়, নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের নয়, এই এ ডায়াগ্রামের সঙ্গে এই ডায়াগ্রামটার ডিফারেন্সটাই ভালো করে লক্ষ্য করো। প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলে তারা প্রতিফলনের পর একটা পয়েন্টে মিলবে, একটা বিন্দুতে মিলবে, কিন্তু সেই বিন্দুটা ফোকাস তলের উপর থাকবে। এটাকে আমরা বলবো ফোকাল প্লেন, ফোকাস তলের উপর থাকবে। আর যদি সমান্তরাল হয় তাহলে এক্স্যাক্টলি ফোকাসে মিলছে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর। আচ্ছা, পরের ডায়াগ্রামটাতে অবজেক্ট ইনফিনিটিতে নেই, কিন্তু বিয়ন্ড সি বক্রতা কেন্দ্রের এ পাশে আছে। এখানে আমি বলতে পারি প্রথম ডায়াগ্রামটায় অবজেক্ট ইনফিনিটিতে আছে, ইমেজ ফোকাল প্লেনে তৈরি হয়েছে। পরেরটাতে অবজেক্ট বক্রতা কেন্দ্রেরও পরে, মানে বস্তু দূরত্ব, ইউটা বস্তু দূরত্ব, বস্তু দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি। ইউ দিয়ে কি বোঝালাম? বস্তু দূরত্ব। প্রতিবিম্ব কোথায় আছে? প্রতিবিম্ব এফ আর সির মধ্যে, তাহলে এফটা থাকবে আর, সরি এফ নয়, ভিটা হবে আর আর এফ এর মধ্যে। ভি ইজ বিটুইন আর এন্ড এফ।
মানে প্রতিবিম্ব দূরত্ব বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট, ফোকাসের থেকে বড়। তারপরে ছবিটাতে সিতে বস্তুও আছে বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্বটাও আছে বক্রতা কেন্দ্রে। এটা অবজেক্ট, এটা ইমেজ। তার মানে এখানে ইউ আর ভি দুটোই ইকুয়াল টু আর। তারপরে ছবিটায় ডিতে বস্তু আছে এফ আর সির মধ্যে, এটা অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্সটা আর এর থেকে ছোট, এফ এর থেকে বড়। কিন্তু ইমেজটা আছে, এটা ইমেজ, ইমেজটা আছে সি এর ওপাশে, বিয়ন্ড সি। তার মানে ভিটা গ্রেটার দেন আর। তারপরেরটায় ইউটা বস্তু আছে ফোকাসে, বস্তু এটা অবজেক্ট, অবজেক্ট আছে ফোকাসে, তাহলে ইউ ইকুয়াল টু এফ। প্রতিবিম্ব কোথায় হয়েছে? প্রতিবিম্ব হয়নি, ইমেজ পেছনেও হয়নি সামনেও হয়নি, রশ্মি সমান্তরাল ভাবে চলে যাচ্ছে অ্যাট ইনফিনিটি, ভিটা হচ্ছে ইনফিনিটি। আর তারপরেরটায় বস্তু আছে ও আর এফ এর মধ্যে, অবজেক্টটা আছে মেরু আর ফোকাসের মধ্যে, এটা অবজেক্ট। তাহলে ইউ ইজ লেস দেন এফ। তখন প্রতিবিম্বটা চলে গেছে পেছনে, প্রতিবিম্বটা চলে গেছে পেছনে, দর্পণের পেছনে। তার মানে ভিটা এখন নেগেটিভ। নেগেটিভ পজিটিভের ব্যাপারটা একটু বাদে বলছি। তো এই সবকটা ডায়াগ্রাম ক্লাস 10-এ হয়েছে। আমাদের এই 12-এ এসে এই ডায়াগ্রামগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, আর ইউভিএফ রিলেশনটা এস্টাবলিশ করার ক্ষেত্রেও দরকার হবে। তবে এই ডায়াগ্রামগুলোর আরেকটা কথাও বলে দিই, প্রতিবিম্বটা যে ইমেজ তৈরি হচ্ছে সবকটা ছবিতে একসাথে বলছি, যে ইমেজ তৈরি হচ্ছে সবকটা ছবি মিলিয়ে বললে ইমেজ কখনো দর্পণের সামনে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই, প্রথম 4-5টা ছবিতে তো তাই হচ্ছে। একমাত্র শেষ ছবিটায় প্রতিবিম্বটা পেছনে হচ্ছে। দর্পণের পেছনে যদি ইমেজ তৈরি হয় যেখানে লাইট রে যাচ্ছে না, তাহলে সেই ইমেজটা হয় ভার্চুয়াল বা অসৎ। আর দর্পণের সামনে যদি ইমেজ তৈরি হয় যেখানে লাইট রে সত্যি সত্যি গিয়ে মিট করছে, তাহলে সেটা হয় রিয়াল। ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজের আরেকটা পার্থক্য আছে। রিয়েল ইমেজ পর্দায় স্ক্রিনে তৈরি করা যায়, ভার্চুয়াল ইমেজ স্ক্রিনে তৈরি করা যায় না। প্রতিবিম্ব স্ক্রিনে বা পর্দায় সৃষ্টি করা যায় না। এখন এখানে একটা কোয়েশ্চেন এসে যায় যে আচ্ছা, ভার্চুয়াল ইমেজ যদি স্ক্রিনে তৈরি করা না যায় তাহলে আমরা দেখবো কি করে? দেখার সময় তো ভার্চুয়াল ইমেজটা চোখের রেটিনাতে স্ক্রিনেই তৈরি হচ্ছে, তাহলে ভার্চুয়াল ইমেজ হলো কি করে? সেটা তো স্ক্রিনে তৈরি করা যায় না। তাহলে আমার চোখের রেটিনাটাও তো একটা স্ক্রিন, সেখানে কি করে তৈরি হচ্ছে? আমি আয়নার সামনে দাঁড়ালাম, আয়নার সামনে যে ইমেজটা হচ্ছে, বাড়িতে আমরা নর্মালি যে আয়না ব্যবহার করি, আয়নার সামনে যে ইমেজ হচ্ছে সেটা তো ভার্চুয়াল, কারণ আয়নার পেছনে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। যদি রে ডায়াগ্রামটা আঁকা যায় তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তা দেখতে পাচ্ছি কি করে? তার কারণ ওই ইমেজ যেটা তৈরি হচ্ছে সেটা চোখের রেটিনাতে ডাইরেক্ট গিয়ে পড়ছে না, তার মাঝখানে চোখের লেন্স আছে। চোখের লেন্স সেই অসৎ বিম্ব থেকে যে আলো রশ্মিগুলো আসছে, ডাইভার্জিং রেজ, অপসারী রশ্মি, তাদেরকে অভিসারী করে মেলাচ্ছে চোখের রেটিনাতে, তবে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার চোখের রেটিনায় যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রিয়েল ইমেজ। কে তৈরি করছে? চোখের লেন্স। আর দর্পণ যেটা তৈরি করছে সেটা ভার্চুয়ালও হতে পারে, রিয়েলও হতে পারে, তাদের কোনো সমস্যা নেই। চোখের লেন্স, উত্তল লেন্স, চোখের মনিতে যে উত্তল লেন্স আছে, সেই লেন্স আলটিমেট রিয়েল ভার্চুয়াল যে ইমেজই হোক না কেন, আমার চোখের সামনে তৈরি হোক না কেন, সেটাকে রিয়েল বানিয়ে চোখের রেটিনার ওপর ফেলতে পারছে, তবে আমি দেখতে পাচ্ছি। যদি চোখের লেন্সের কাছেও কোনো ইমেজ ভার্চুয়াল হয়, মানে সে যদি কোনো ভার্চুয়াল ইমেজ তৈরি করে, আমি কিন্তু সেটা দেখতে পাবো না, সেটা দেখা আমার পক্ষে সম্ভব নয়। গেল। তাহলে ঠিক যেমন ধরো এটা একটা লেখা, একটা কোনো ছবি আমি যদি চোখের খুব কাছে ধরি, চোখের উত্তল লেন্সের খুব কাছে ধরি, তাহলে উত্তল লেন্স তার প্রতিবিম্ব তৈরি করবে, কিন্তু সেটা ভার্চুয়াল হবে। ভার্চুয়াল হওয়ার কারণে স্ক্রিনে তৈরি হবে না, তাহলে আমি তখন দেখতে পাই না, জিনিসটা আবছা হয়ে যায়, কিছুই দেখা যায় না। তাহলে এই গেল। তো ভার্চুয়াল রিয়েল ইমেজও এখানে ফর্ম হচ্ছে উত্তল লেন্সের বেলায়, উত্তল দর্পণের বেলায়। উত্তল দর্পণের বেলায় এইটা হচ্ছে বস্তু, দিস ইজ অবজেক্ট, আর ইমেজ তৈরি হলো এখানে। লক্ষ্য করো ইমেজটা দর্পণের পিছনে, এটা দর্পণের পিছন সাইড, এটা দর্পণের পিছন সাইড, লাইটটা এসে পড়েছে এই পাশ থেকে।
যা কিছু লাইট এসে পড়েছে, রিফ্লেকশন টিফ্লেকশন যা কিছু হয়েছে, ইমেজটা তৈরি হয়েছে দর্পণের পিছনে। আচ্ছা গেল। তাহলে এখানে ইউটা অবজেক্ট ডিস্টেন্স আর ভিটা ইমেজ ডিস্টেন্স, ইউটা এখানে পজিটিভ আর ভিটা এখানে নেগেটিভ। আমি পজিশন সম্পর্কে কিছু বলছি না, তার কারণ বস্তুটা একটু পিছন দিকে রাখলে বা আরেকটু সামনের দিকে রাখলে ইমেজটা সবসময় দর্পণের পেছনেই তৈরি হবে, প্রতিবিম্ব সবসময় দর্পণের পেছনে হবে, সামনে কোনো অবস্থাতেই হবে না। আচ্ছা, একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা একটু বলে দিই। এই ছবিগুলো ছাড়া এক্সেপশন হচ্ছে যদি এই অবতল বা উত্তলটাই আগে দেখাই, উত্তল দর্পণের উপর, এটা উত্তল দর্পণ, এটা তার পেছন দিক, শেড দিয়ে বোঝানো হলো, যদি কনভার্জিং রেজ এসে পড়ে, বাংলায় বলে অভিসারী রশ্মি, দর্পণ না থাকলে এই রশ্মি দুটো এরম কোনো জায়গায় গিয়ে মিলিত, এরম কোনো জায়গায় গিয়ে মিলিত। এইটা এবার যেহেতু মিলতে পারলো না, দর্পণ থাকার কারণে তারা রিফ্লেক্টেড হয়ে গেল, তাহলে তারা মিলবে কোথায়? মিলবে এরম কোনো জায়গায়, যেখানে মিট করলো সেইটা হলো ইমেজের পজিশন, আর যেখানে মিলতে পারতো, ভেলেনি মিলতে পারতো, সেটা হচ্ছে অবজেক্ট। মুশকিল হলো অবজেক্ট তো তৈরি হলো না, রশ্মি তো সত্যি সত্যি ওখানে গিয়ে মিললই না, তাহলে এখানে অবজেক্টটা হবে ভার্চুয়াল আর ইমেজটা হবে রিয়েল। এই একটা ক্ষেত্রে উত্তল দর্পণ রিয়েল ইমেজ তৈরি করতে পারে। তাহলে উত্তল দর্পণ একেবারেই রিয়েল ইমেজ তৈরি করতে পারে না, এই কথাটা ঠিক নয়, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে এটা। এরকম ধরনের পরিস্থিতির অঙ্ক যদি আসে, তখন আমরা এটাকে ইউ ধরে কাজ করব আর ডান দিকের ডিস্টেন্সটাকে ভি। তো তাহলে এইটাকে ভি ধরে কাজ করব, আর যেখানে রশ্মিটা মিলতো সেটাকে ইউ ধরে করব। আর ইউ আর ভির মধ্যে ডিফারেন্সটা কী হবে? একটা বাঁ দিকে একটা ডান দিকে, তাতে আমাদের সাইন কনভেনশনের একটা পরিবর্তন হবে। সাইন কনভেনশনটা এর পরের স্লাইডে আমরা দেখব। তাহলে ইমেজ ফরমেশনের এই গেল ডায়াগ্রাম, পুরোটা একসঙ্গে করা আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, ফোকাল লেন্থের সঙ্গে রেডিয়াস অফ কার্ভেচারের রিলেশন, এই রিলেশনটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, এটা নিয়ে আমরা আলোচনা করলাম একটু আগে। এফ ইজ ইকাল টু আর মাইনাস আর বাই 2 কস থিটা, রিলেশনটা অলরেডি দেখেছি, এবং এটাও দেখেছি ফর প্যারাঅ্যাক্সিয়াল রেজ কস থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু 1, তখন এফটা হয় আর বাই 2। সাইন কনভেনশনের ব্যাপারটা একটু বলে নেওয়া যাক। সাইন কনভেনশন, সাইন কনভেনশন বলতে চিহ্নের নিয়ম, বাংলায় যাকে চিহ্নের নিয়ম বলে। এখন চিহ্নের নিয়মটা কি? সোজা হিসেব, যদি ছবি আঁকার সময় আমরা উত্তল বা অবতল যে কোনো দর্পণ নিচ্ছি, আমি একটা যে কোনো ডায়াগ্রাম আঁকছি, ধরো এটা অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে ও এফ সি, অবজেক্ট যদি সি এর ওপাশে কোথাও থাকে, অবজেক্ট যদি এইখানে থাকে, তাহলে তার ইমেজ তৈরি হয় এফ আর সির মাঝখানে। ইউ দিয়ে আমরা অবজেক্ট ডিস্টেন্সকে বোঝাবো। ডিস্টেন্সটা কোত্থেকে মেজার করছি? ও থেকে, পোল থেকে। ডিস্টেন্স মেজার্ড ফ্রম ও। ভি দিয়ে আমরা ইমেজ ডিস্টেন্সকে বোঝাবো, মেজার্ড ফ্রম ও। সমস্ত দূরত্ব ও থেকে মাপতে হবে, সব ডিস্টেন্স ও থেকে মেজার করা হবে। ও মানে মেরু, ও। এফ, এফ তো জানি ফোকাল লেন্থ, সেই ফোকাল লেন্থটাও কিন্তু মেজার করতে হবে ও থেকে, তাহলে সব ডিস্টেন্সই ও থেকে মেজার করতে হবে। এই ছবিটায় দেখালে জিনিসটা এরকম হবে, এইটা এই ডিস্টেন্সটা এফ, এইটা ইউ, এইটা ভি।
সব ডিস্টেন্স ও থেকে মেজার করতে হবে। সাইন কনভেনশন বলছে দুরকমভাবে বলা যায় যে আলোক যেদিকে যাবে, আলোক রশ্মি যেদিকে যাবে সেদিকটাকে পজিটিভ ধরবো, উল্টো দিকে যা কিছু হবে নেগেটিভ ধরবো। আরেকটা সোজা রাস্তা আছে, আমরা এই দ্বিতীয় আরেকটা মেথড ইউজ করব, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের কনসেপ্ট। যা কিছু ডান দিকে, এক্স অ্যাক্সিসের আমি যদি এটাকে সেন্টার ধরি, ওটাকে সেন্টার ধরি, তাহলে যা কিছু ডান দিকে সব পজিটিভ, ও এর ডান দিকে যা কিছু সব পজিটিভ, আর ও এর বাঁ দিকে যা কিছু সব নেগেটিভ। বোঝা গেল? তার মানে আমরা কি কনভেনশন ধরছি যে যখন দর্পণ আঁকছি আলোক রশ্মি কোন দিক থেকে আসছে, এই পাশ থেকে আসছে। কেউ একজন বললো আমি দর্পণটা ঘুরিয়ে আঁকবো, এদিক মুখ করে আঁকবো, বস্তুকে এদিকে বসাবো, প্রতিবিম্ব তারপর যেখানে হবে হবে বস্তুর পজিশন অনুযায়ী। আলোক রশ্মি এখন এইভাবে যাবে, তারপর প্রতিফলিত হবে। আরেকজন এইভাবে ছবিটা আঁকলো প্রথম মেথডে, এটা দ্বিতীয় মেথড। আলোক রশ্মি এবার এইভাবে যাবে, সাইন কনভেনশন উল্টে যাবে যদি ইনসিডেন্ট রেটাকে পজিটিভ ধরি। তো বেশি কনফিউশনে গিয়ে লাভ নেই, তুমি যেভাবে খুশি ছবি আঁকো, বস্তুকে যেদিকে রাখো ইচ্ছে হবে রাখো, প্রতিবিম্ব যেখানে তৈরি হয় হোক, সৎ হোক অসৎ হোক, যা খুশি হোক, আমরা স্ট্রেট ওয়েতে ডান দিকটাকে পজিটিভ ধরবো, বাঁ দিকটাকে নেগেটিভ ধরবো। গুলিয়ে যাওয়ার খুব একটা পসিবিলিটি নেই এইটা ধরলে। তার কারণ যদি তুমি এটাকে এক্স অ্যাক্সিস বলে মনে করো, তাহলে এক্স অ্যাক্সিসের ডান দিক পজিটিভ হয় সবাই জানে, বাঁ দিক নেগেটিভ হয় সেটাও আমরা জানি, ফলে এখানে কনফিউশন অ্যারাইজ করবে না। তাহলে ডান দিকটা অলওয়েজ পজিটিভ, বাঁ দিকটা নেগেটিভ, এটা ধরেই কাজটা করব। তো সাইন কনভেনশন তাহলে কি দাঁড়ালো? সাইন কনভেনশনের মূল কথাটা হলো, সাইন কনভেনশনের মূল ব্যাপারটা হলো রাইট সাইড অফ ও ইজ অলওয়েজ পজিটিভ, লেফট সাইড অফ ও ইজ অলওয়েজ নেগেটিভ। ডান দিকটা পজিটিভ, বাঁ দিকটা নেগেটিভ। ঠিক একইভাবে ওপর নিচ, উপর দিকে বা নিচের দিকে, উপর দিক নিচের দিকে কি হয়? উপর দিক নিচের দিকে বস্তু উচ্চতা হয়, প্রতিবিম্বের উচ্চতা হয়। বস্তু সোজা, প্রতিবিম্বটা উল্টো, তার একটা হাইট আছে, প্রতিবিম্বের উচ্চতা আছে। উচ্চতাগুলো মাপতে গেলে তখন আমায় ওপর দিকে বা নিচের দিকে যেতে হতে পারে। উপর দিক নিচের দিক সম্পর্কে কি সাইন কনভেনশনে আমরা অভ্যস্ত? উপর দিক নিচের দিক মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের ওপরটা পজিটিভ হয়, নিচটা নেগেটিভ হয়। তাহলে ওপর দিক নিচের দিকের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ। তাহলে আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে পজিটিভ আর ডাউনওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ। এই সাইন কনভেনশন সারাক্ষণ ইউজ করব। তাহলে এই সাইন কনভেনশন দিয়ে আমাদের কাজ হবে, ডান দিক পজিটিভ, বাঁ দিক নেগেটিভ, ওপর নিচ, ওপর পজিটিভ, নিচ নেগেটিভ। আর সমস্ত দূরত্ব মাপতে হবে ও থেকে, সেন্টার থেকে। এই সাইন কনভেনশন দিয়ে হয়ে যাবে কাজ। তো গেল তাহলে সাইন কনভেনশনের ব্যাপার। আচ্ছা, এবার এই সাইন কনভেনশন ইউজ করে আমরা F=R/2 রিলেশনটা এস্টাবলিশ করব, UVF রিলেশন। আচ্ছা, UVF রিলেশন এস্টাবলিশ করার ক্ষেত্রে সঙ্গে আছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কি? বিবর্ধন 2-3 রকমের আসবে, সেগুলোতে এক এক করে যাব। প্রথমে অবতল দর্পণ, কনকেভ। কনকেভের ক্ষেত্রে ডায়াগ্রামটা এখানে ও ডায়াগ্রাম যে কোনো আঁকা যেতে পারে, এফ সি এই আমাদের অবজেক্ট থেকে একটা লাইট রে প্যারালালভাবে এসে অক্ষের সমান্তরালভাবে এসে দর্পণে পড়বে। যদি এটা প্যারাঅ্যাক্সিয়াল রেই হয়, প্যারাঅ্যাক্সিয়ালই হবে, বারবার আর সেটা রিপিট করব না। প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। আর যদি সি দিয়ে কোনো রশ্মি আসে, ডাইরেক্ট সি দিয়ে কোনো রশ্মি আসে, তাহলে সেটা প্রতিফলনের পর ওই রাস্তাতেই ফিরবে, ওই রাস্তাতেই ব্যাক করবে। কেন? কারণ সি দিয়ে আসা মানে সেন্টার দিয়ে আসা, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর আসা। সেন্টার দিয়ে যদি কোনো রশ্মি আসে, ব্যাসার্ধ বরাবর যদি কোনো রশ্মি আসে, তার বেলায় আপাতন কোণটা 0 হয়, আইটা 0 হলে আরও 0 হবে। তাহলে যে রাস্তায় এলো সে রাস্তায় ফিরে যাবে। ঠিক যেরকম একটা সমতল দর্পণের ওপর লম্বভাবে যদি রশ্মি এসে পড়ে, তাহলে সেই রশ্মি লম্বভাবেই ফিরে যায়, আই এবং আর দুটোই সেক্ষেত্রে 0 হয়।
কার্ভ সারফেসের বেলায় যদি বক্রতা কেন্দ্র সি দিয়ে কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে তার বেলাতেও আইটা 0 হয়, ফলে আরটা 0 হবে এবং সে ওই রাস্তাতেই ফিরবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে রশ্মি সি দিয়ে এলে ওই রাস্তাতেই ফিরে গেল। অন্য অনেক রশ্মি নিতে পারতাম, আমি এফ দিয়ে কোনো আলোক রশ্মি নিতে পারতাম, সেটা প্যারালাল হয়ে যেত, অন্য নিতে পারতাম। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে রশ্মির সংখ্যাটা কম, একটা প্রতিফলিত রশ্মি দেখাতে হয় না। রশ্মির সংখ্যা কম হলে ছবিটা একটু ক্লিন হয়, প্রমাণটা করতে সুবিধা হয়। আচ্ছা, প্রতিবিম্ব কোথায় হবে? যেখানে প্রতিফলিত রশ্মিরা ছেদ করে। প্রতিফলিত রশ্মি যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা হবে প্রতিবিম্বের পজিশন। এইটা তাহলে ইমেজ, এইটা আমার ইমেজ। বস্তুর নাম দিলাম ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, প্রতিবিম্বের নাম স্মল পি স্মল কিউ। কিউ থেকে যে আলোক রশ্মি এসে পড়েছে সেটা এতে এসে পড়েছে ধরে নিচ্ছি। এ থেকে একটা লম্ব টেনে নিলাম, লম্বটা ও এর খুব কাছাকাছি, যেহেতু এটা প্যারাঅ্যাক্সিয়াল রে, তাহলে রশ্মিটা নিশ্চয়ই এ বিন্দুটা নিশ্চয়ই ও এর কাছাকাছি হবে, ফলে এই লম্বটা ও এর কাছাকাছি হবে। তা আমি ও বলতে এখানে এই বিন্দুটাকেই ধরলাম, সেন্টারটাও ও, এটাও ও, অর্থাৎ এইটুকু ডিস্টেন্সকে নেগলেক্ট করলাম, এটা উপেক্ষা করলাম। আচ্ছা, ও তাহলে হলো, ছবি আঁকাটা শেষ হলো। এবার প্রুফটার দিকে যাব। প্রুফটা একেবারেই জিওমেট্রিক প্রুফ, খুব বেশি কিছু সমস্যা নেই। দেখো এখানে ত্রিভুজগুলো খেয়াল করো, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ সি, পি কিউ সি অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি স্মল কিউ সি আর সিমিলার। কেন? ক্যাপিটাল পিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা 90 ডিগ্রি, এখানেও স্মল পিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সিতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর এপাশে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটা অপোজিট অ্যাঙ্গেল, তাহলে দুটোও সমান। তাহলে কি হলো? স্মল পি আর ক্যাপিটাল পির অ্যাঙ্গেল দুটো 90, তাহলে সমান। সি এর অ্যাঙ্গেল দুটো বিপ্রতীপ, অপোজিট, তাহলে সমান। সুতরাং 3 নম্বর যে কোণ, 3 নম্বর কোণ যেটা কিউতে তৈরি হয়েছে বা এখানে স্মল কিউতে, তারাও অবভিয়াসলি সমান হবে। সুতরাং 3টে করে কোণ দুটো ত্রিভুজে সমান হয়ে গেল, তাই তারা সিমিলার। সিমিলার হলে বাহুর অনুপাত, সাইডের রেশিও ইকুয়াল হয়। তাহলে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, লম্ব দুটোর অনুপাত, ইকুয়াল টু ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি। এটা লেখা যায়। ক্যাপিটাল পি কিউ আবার এ ওর সঙ্গে ইকুয়াল, ক্যাপিটাল পি কিউ এ ওর সঙ্গে ইকুয়াল। তাহলে পরের লাইনে এটাকে আমি এখানেই লিখে দিই, এ ও বাই স্মল পি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি। এটা গেল একটা। এবার আরেকটা সেট অফ ট্রায়াঙ্গেলস নেবো, আবার দুটো ত্রিভুজ নেবো। কোনটা কোনটা? এ ও এফ, ট্রায়াঙ্গেল এ ও এফ অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি স্মল কিউ এফ আর সিমিলার। দেয়ারফর এটাও দুটো সিমিলার। কেন সিমিলার? যুক্তি একই, ওতে 90 ডিগ্রি দেখা যাচ্ছে, পিতেও একটা 90 ডিগ্রি দেখা যাচ্ছে। এফ পয়েন্টের অ্যাঙ্গেল ডান দিকে আর বাঁ দিকে বিপ্রতীপ, তাই তারা সমান। তাহলে 3 নম্বর কোণটাও সমান হবে। সিমিলার যদি হয় তাহলে বাহুর অনুপাত আবার সেই একই, সমান হবে বাহুর অনুপাত। আচ্ছা, বাহুর অনুপাত কী কী নেব? এ ও বাই পি কিউ is equal to FP, AO by PQ is equal to OF by F small p. AO by PQ is equal to OF by F small p. তাহলে এবার এই দুটো রিলেশনকে একসঙ্গে দেখলে, লক্ষ্য করো এই দুটো রিলেশন একসঙ্গে দেখলে এ ও বাই পি কিউ দুটোরই বাঁদিকে আছে। সুতরাং ও এফ বাই এফ স্মল পি ইকুয়াল টু ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি। তাহলে বাহুগুলোর মধ্যে
বা লেন্থগুলোর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ হলো। এবার এখানে ভ্যালুস বসাতে হবে। ও এফটা কি? ও এফটা হচ্ছে ফোকাল লেন্থ, স্মল এফ। কোন দিকে আছে? ডান দিকে আছে, সো পজিটিভ। ও এফটা ডান দিকে আছে, পজিটিভ। এফ স্মল পিটা কি? এফ স্মল পি জানি না। এফ স্মল পি ডিরেক্টলি এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। এফ স্মল পিকে বার করতে গেলে ও স্মল পি থেকে ও এফকে মাইনাস করতে হবে। ও স্মল পিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ভি, ও এফটা হচ্ছে এফ। দুটোই ডান দিকে, অল পজিটিভ, মিটে গেল। ক্যাপিটাল পিসি, সেটার বেলায় ক্যাপিটাল পিসিও ডিরেক্টলি জানি না, ওপি থেকে ওসিকে মাইনাস করে বার করতে হবে। ওপিটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ইউ, ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। আর এর জায়গায় 2f লেখা যায়, কারণ জানি f ইজিক্যাল টু r/2, এটা অলরেডি দেখেছি। আর লাগবে স্মল পিসি। স্মল পিসিটা এটা, স্মল পিসিটাও সরাসরি জানি না, ওসি থেকে ওপিকে মাইনাস করে বার করতে হবে। ওসির জায়গায় 2f, ওপির জায়গায় ভি, হয়ে গেল। যে চারটে আমার ওখানে লাগবে তাদের ভ্যালুসগুলো বার করা হলো। এবার এগুলো এখানে বসিয়ে দেবো, এগুলো সব এখানে বসিয়ে দেবো। তাহলে ও এফের জায়গায় এফ, পুটিং ভ্যালুস কি পাচ্ছি? এফ বাই এফপির জায়গায় ভি মাইনাস এফ, পিসির জায়গায় ইউ মাইনাস 2f, আর স্মল পিসির জায়গায় 2f মাইনাস ভি। কোনাকুনি গুণ করব, গুণ করে সলভ করব। আমি সলিউশনটা দেখাচ্ছি না, সলিউশনটা দেখালে কোনাকুনি গুণটুন করে শেষ পর্যন্ত 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই রিলেশনটা আসবে। এই স্টেপসগুলো আমি স্কিপ করে গেলাম, সিম্পল অ্যালজেব্রা, খুব একটা সমস্যা নেই। ক্রস মাল্টিপ্লাই, কোনাকুনি গুণ করবে, 2f স্কোয়ার ইত্যাদি কেটে কুটে যাবে, গিয়ে ফাইনালি এই রিলেশনটা আসবে। এটাই আমার দর্পণের প্রধান সমীকরণ, মিরর ইকুয়েশন। আচ্ছা, এবার এখান থেকে এই ইকুয়েশনটা যখন ব্যবহার করব, ইউভিএফ রিলেশনটা, তখন কিন্তু সাইন কনভেনশন আমাকে ব্যবহার করতে হবে। অঙ্ক কয়েকটা আছে, আমরা দেখবো আজকে। তো সেই অঙ্কের মধ্যেই পজিটিভ নেগেটিভ কনসেপ্টটা কিন্তু ব্যবহার করতে হবে। এখানে একটা কমন কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে আমরা রিলেশনটা এস্টাবলিশ করলাম যখন, তখন প্লাস মাইনাসটাকে ধরেছি। সবই প্লাস ছিল ভাই, আর এখানে মাইনাস বসাতে হয়নি, কিন্তু ধরেছি। মাইনাস বসাতে যদি হতো, পেছন দিকে যদি কেউ থাকতো, তাহলে মাইনাস বসাতাম। তো সাইন কনভেনশন একবার ধরা হয়ে গেল। এরপর আমি যখন এটা ব্যবহার করে অঙ্ক করতে যাব, আবার আমি কেন প্লাস মাইনাস বসাবো? আসলে ইউভিএফ এগুলো হচ্ছে পজিশন, কোঅর্ডিনেটস, বস্তুর অবস্থান কোথায়, এক্স অক্ষের ওপর কোন দিকে আছে, প্রতিবিম্ব এক্স অক্ষের ওপর কোন দিকে আছে। কারণ পজিশন যদি ডান দিকে হয় তাহলে পজিটিভ হবে, বাঁ দিকে হলে নেগেটিভ হবে। কোঅর্ডিনেট তো প্লাস মাইনাস হবেই, যতবার বসাতে যাব ততবার প্লাস মাইনাসটা ব্যবহার করতে হবে। গেল, তাহলে সাইন কনভেনশন ব্যবহার করেই এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার এখানে ম্যাগনিফিকেশনের বিষয়ে আসবো। ম্যাগনিফিকেশন, আমাদের ম্যাগনিফিকেশন কি সেটা একটু দেখব। ম্যাগনিফিকেশন, আচ্ছা, ফার্স্ট পার্টে যেটা করলাম সেটা ছিল মিরর ইকুয়েশন। সেকেন্ড পার্টে আমরা যেটা করব ম্যাগনিফিকেশন। এই ডায়াগ্রামটা আমাদের আরেকবার দরকার হবে। আচ্ছা, ম্যাগনিফিকেশন বলতে যে ছবিটা এক্ষুনি কাজ করলাম, সেখানে ও এফ সি এই ছবিটা দিয়ে কাজ করা হলো। এখানে এটা ছিল অবজেক্ট, এইটা ছিল ইমেজ, হলো। এখন অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে ও থেকে পি, এই নাম টামগুলো ছিল, এটা ক্যাপিটাল পি ছিল, এটা স্মল পি ছিল,
এটা কিউ ছিল, এটা স্মল কিউ ছিল, এটা এ ছিল। আচ্ছা, এবার ম্যাগনিফিকেশন কি জিনিস প্রথমে দেখব। লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশন বাংলায় বলে রৈখিক বিবর্ধন। সেটা হচ্ছে ইমেজ হাইট ডিভাইডেড বাই অবজেক্ট হাইট। বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাত। ইমেজ হাইট বলতে ক্যাপিটাল পি কিউ, আর অবজেক্ট হাইট হচ্ছে স্মল পি কিউ। এখন এই ক্যাপিটাল পি কিউ আর স্মল পি কিউ কার কার সঙ্গে সমান? এর আগের ক্যালকুলেশনটা যদি আমরা ফিরে যাই, সেখানে ত্রিভুজ সদৃশ করে ক্যাপিটাল পি কিউ আর স্মল পি কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি। কেন না, সিন্স ট্রায়াঙ্গেল ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ সি অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল কিউ সি আর সিমিলার। আগের ছবিটাতে আমরা সেটা দেখেছি। এর আগের যে ক্যালকুলেশনটা ছিল পি কিউ সি সিমিলার বলে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি ছিল। এই রিলেশনটা এর আগে আমরা দেখেছিলাম, এটা কি ওখানে ইউজ করলাম। আচ্ছা, এবার এখানে ভ্যালুসগুলো বসাই। ক্যাপিটাল পি সিটা কি? ক্যাপিটাল পি সিটা হচ্ছে ওপি মাইনাস ওসি, অর্থাৎ ওপিটা হলো ইউ, ওসিটা হলো আর। স্মল পিসিটা কি? স্মল পিসিটা হচ্ছে ওসি মাইনাস ওপি, ওসি হলো আর, ওপি হলো ভি। অর্থাৎ ওই রিলেশনটা ম্যাগনিফিকেশনকে আমি যদি এম দিয়ে দেখাই, তাহলে এমটা হয়ে গেল ইউ মাইনাস আর বাই আর মাইনাস ভি। এরকম একটা রিলেশন ইউজ করা বেশ। আচ্ছা, এবার ইউভিএফ রিলেশন যেটা একটু আগে দেখেছি, মানে মিরর ইকুয়েশন। মিরর ইকুয়েশনে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f এস্টাবলিশ হয়ে গেছে। এফ মানে এফের সঙ্গে রিলেশন আমি জানি, এফ মানে r/2 লেখা যায়। 2/rটাকে ভেঙে দাও, 1/r প্লাস 1/r। দিক পাল্টাপাল্টি করলে 1/v মাইনাস 1/r ইজ ইকুয়াল টু 1/r মাইনাস 1/u লেখা যেতে পারে। একটু সলভ করে নিলে এই পাশটা দাঁড়াচ্ছে আর মাইনাস ভি বাই আর ভি, ডান দিকটা ইউ মাইনাস আর বাই আর ইউ। দুপাশ থেকে আর নিচে ক্যান্সেল হয়ে গেল। এবার একটু দিক পাল্টে নিলে আর মাইনাস ভি, সরি, ইউ মাইনাস আর বাই আর মাইনাস ভি, এটা এসে যাচ্ছে ইউ বাই ভি, ইউ মাইনাস আর বাই আর মাইনাস ভি। আচ্ছা, পিসিটা ইউ মাইনাস আর ছিল, পি কিউ। আচ্ছা, কেন তাহলে এখানে এই রিলেশনটা এসে গেল ইউ মাইনাস আর বাই আর মাইনাস ভিটা ইউ বাই ভি। আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম হলো, সেটা হচ্ছে ইমেজ হাইট আর অবজেক্ট হাইটের রেশিওটাকে লিনিয়ার ম্যাগনিফিকেশন বলে, কিন্তু আমি ধরার সময় এখানে ইমেজ হাইটের জায়গায় স্মল পি কিউ লেখা উচিত ছিল, এটা উল্টে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, টু দি পাওয়ার -1 দিয়ে আপাতত অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এমটা হলো টু দি পাওয়ার -1 অর্থাৎ ভি বাই ইউ। ক্যালকুলেশনটা তোমরা যখন খাতায় লিখবে তখন এই একটু কাটাকুটি হবে, তো এটা -1টা কেটে এটাকে উল্টে অ্যাডজাস্ট করে নিয়ে করে নেবে। প্রথম থেকেই স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ লিখবে। তাহলে এই গেল ম্যাগনিফিকেশনের ফর্মুলা। আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা তাহলে মিরর ইকুয়েশন এবং লিনিয়ার ম্যাগনিফিকেশনটা শিখলাম। সেকেন্ড ভিডিওতে বাকি দুটো ম্যাগনিফিকেশন দেখব, নিউটনস ইকুয়েশন দেখব এবং কিছু নিউমেরিক্যালস দেখব। ফার্স্ট ভিডিও তাহলে আমাদের এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।